সো স্টুডেন্টস, এইখানে সমস্ত স্ট্রাকচারগুলো আমরা দেখব এবং স্ট্রাকচারগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ স্ট্রাকচারগুলো তুলেও এমসিকিউ আসতে পারে। যাতে কোনো রকমের কোনো কোশ্চেন মিস্টেক্স না হয়, তো স্ট্রাকচারগুলো এত সহজে আমরা বুঝে নেব, দেখবে আর কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক স্ট্রাকচারগুলো দিয়ে। তো কার্বোহাইড্রেট, সো ফার্স্টে আমরা দেখব কার্বোহাইড্রেট। ওকে, কার্বোহাইড্রেটের মধ্যে গ্লুকোজ, গ্লুকোজের সংকেত আমরা ছোটবেলা থেকে পড়েছি, কি পড়েছি? C6H12O6। এখানে যে স্ট্রাকচারটা দেখছি, যেখানে সেখানে কার্বন সংখ্যা 6 কার্বনযুক্ত একটা কম্পাউন্ড, 1 2 3 6 কার্বনযুক্ত একটা কম্পাউন্ড। দেখো C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। আর এই যে দেখো, এই গ্লুকোজে এটা হচ্ছে দুর্দাস প্রান্ত, যেখানে OH যুক্ত আছে, আর এখানে H যুক্ত আছে, তাই না? HOH আর CH2OH গ্রুপ রয়েছে। এবার রাইবোজের সংকেত দেখব। রাইবোজ দেখো, গ্লুকোজে 6টা কার্বন সংখ্যা। আমরা যদি কাউন্ট করি, দাঁড়াও 1 মিনিট, এভাবে যদি আমরা রিংয়ের সংখ্যা, কার্বন সংখ্যা কাউন্ট করি, তো এখানে 1 2 3 4 5 6, 6টা কার্বন। কিন্তু এইখানে দেখো রাইবোজে দেখো 1 2 3 4 5টা কার্বন, 5 কার্বনের কম্পাউন্ড। সেই জন্যই তো সংকেত C5H12O6, এটা হচ্ছে রাইবোজ। এবার এর এইটা দেখো, লক্ষ্য করো, এইটা 2 প্রাইম এন্ড, এখানে OH এর জায়গায় যদি আমরা অক্সিজেনকে হটিয়ে দিই 2 প্রাইম এন্ডে, তাহলে অক্সিজেনকে হটিয়ে দিই, তাহলে দেখো অক্সিজেন হটালে তার নাম কি হবে? ডিঅক্সি। তোমরা নাম শুনোনি? ডিঅক্সি রাইবোজ শুনেছো তো? ডিঅক্সি রাইবোজ। এখানে 2 প্রাইম প্রান্তে যদি তাহলে আমরা অক্সিজেনকে যদি হটিয়ে দিই, তাহলে যে স্ট্রাকচারটা বানাবে সেটাকে বলবো ডিঅক্সি রাইবোজ। তাহলে গ্লুকোজ, রাইবোজের স্ট্রাকচার ক্লিয়ার, কার্বোহাইড্রেটের স্ট্রাকচার ক্লিয়ার। নেক্সট, অ্যামাইনো অ্যাসিডস। অ্যামাইনো অ্যাসিডসের স্ট্রাকচার আমরা আগেও দেখেছি। এই যে অ্যামাইনো অ্যাসিডস এইরকম, COOH, এখানে রয়েছে অ্যামিন গ্রুপ, বেসিক গ্রুপ NH2, এখানে রয়েছে হাইড্রোজেন, আর এখানে রয়েছে R গ্রুপ। এই Rটা হচ্ছে ভেরিয়েবল গ্রুপ। এখানে R এর মধ্যে যদি H হয় তাহলে সেটা আমরা বলবো গ্লাইসিন, যদি CH3 হয় তাহলে সেটাকে আমরা বলবো অ্যানালিন, আর যদি CH2OH হয় তাহলে তার নাম বলবো সিরিন। ক্লিয়ার? অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার আমি আগেও আলোচনা করেছি। নেক্সট আমরা স্ট্রাকচারের মধ্যে দেখব পালমিটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। দেখো ভালো করে লক্ষ্য করো, এই পালমিটিক অ্যাসিডের মধ্যে কার্বন সংখ্যা কটি রয়েছে? ভালো করে লক্ষ্য করো, দেখো 16 কার্বন, 16 কার্বন। কিভাবে? এই যে C14, C একটা, আর এখানে একটা C, টোটাল 14 15 16টা কার্বনের অ্যাসিড। যদি বলে 16টা কার্বনের অ্যাসিডের নাম কি? ফ্যাটি অ্যাসিডের নাম আমরা বলবো পালমিটিক অ্যাসিড। ক্লিয়ার? 16 কার্বনের অ্যাসিডের নাম আমরা আগেও পড়েছি, ফ্যাটি অ্যাসিডের নাম পালমিটিক অ্যাসিড। এবার আমরা স্ট্রাকচারটা দেখে নিলাম। ক্লিয়ার? খুব খুব গুরুত্বপূর্ণ এটা, এমসিকিউ এ স্ট্রাকচার দিয়ে তার নাম জিজ্ঞেস করতে পারে। তাহলে 16 কার্বনই যখন আমরা দেখব, ফ্যাটি অ্যাসিড 16 কার্বনের, তার নাম দিয়ে দেবো পালমিটিক অ্যাসিড। এবার আমরা দেখব গ্লিসারল। নামের মধ্যে রয়েছে OL, অল মানে হাইড্রক্সি গ্রুপ থাকবে, ট্রাই হাইড্রক্সি আমরা আগে পড়লাম 1 2 3, তিনটে হাইড্রক্সি গ্রুপ, এর নাম দেব গ্লিসারল, এটা আমরা জানি। এবার দেখব তাহলে পালমিটিক অ্যাসিড দেখলাম, গ্লিসারল দেখলাম। নেক্সট
আমরা দেখব ট্রাইগ্লিসারাইড। এই যে ধরো ট্রাইগ্লিসারাইডটা কি হবে, এইখানে দেখো, এখানে এই কার্বনগুলোর সাথে যদি আর 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 যুক্ত হয়, এই যে দেখো এই কার্বনে এই প্রান্তে R1 যুক্ত হয়েছে, R2 R3, ফ্যাটি অ্যাসিড যুক্ত হবে। ধরো এক মিনিট, এই যে এই এইচগুলো হটে গিয়ে, এখানে এইচগুলো হটে গিয়ে যদি এরকম এরকম করে ফ্যাটি অ্যাসিড যুক্ত হয়, তাহলে তার নাম দেব, তিনটে যুক্ত হবে, তিনটে যুক্ত হলে কি নাম দেব, ট্রাইগ্লিসারাইড। দেখো R1 R2 R3 এই কার্বনগুলোর সাথে যুক্ত হয়েছে। ক্লিয়ার হলো? ট্রাইগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, একদম ক্লিয়ার। নেক্সট তাহলে কার্বোহাইড্রেট, সুগার আমরা দেখলাম, অ্যামাইনো অ্যাসিড দেখলাম, পালমেটিক অ্যাসিড দেখলাম, গ্লিসারল দেখলাম, ট্রাইগ্লিসারাইড দেখলাম। নেক্সট আমরা দেখব, এগুলো কার স্ট্রাকচার আমরা দেখছি, এগুলো সব লিপিডসের স্ট্রাকচার দেখছি, ফ্যাটস অ্যান্ড অয়েল লিপিডসের স্ট্রাকচার দেখছি। ফ্যাটসের এতক্ষণ দেখলাম, ফ্যাটি অ্যাসিড। এবার লিপিডস দেখব। লিপিডের মধ্যে দেখব ফসফোলিপিড, যার নাম হচ্ছে লেসিটিন। এই লেসিটিনের কথা তোমাদের আমি একটু আগে বলেছিলাম। কি বলেছিলাম? এই লেসিটিন আমরা অনেক জায়গায় পড়বো, ব্রিদিং এক্সচেঞ্জ চ্যাপ্টারেও লেসিটিনের কথা পড়বো। খুব ভালো একটা কম্পাউন্ড লেসিটিন। লেসিটিনে দেখো, দাঁড়াও, এই যে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। 3 নম্বর কার্বনে তিনটে কার্বনে কি রয়েছে, R1 R2, আর রয়েছে R3। এই যে 3 নম্বর কার্বনে এটা, তার সাথে কি রয়েছে, এই তিনটে ফ্যাটি অ্যাসিড রয়েছে। দাঁড়াও, এখানে R1 R2 R3, তিনটে ফ্যাটি অ্যাসিড কানেক্টেড রয়েছে। তার সাথে এই যে এই গ্রুপটা, এইটাকে আমরা বলবো ফসফরিক অ্যাসিড মোইটি। ফসফরিক অ্যাসিডের মোইটি কানেক্ট রয়েছে। ঠিক আছে, তাহলে 1-2 কার্বনে ফ্যাটি অ্যাসিড অ্যাটাচ রয়েছে। এই দেখো, একটা 1 কার্বনে, 2 কার্বনে ফ্যাটি অ্যাসিড। আর 3 নম্বর কার্বনে কি রয়েছে, 3 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড মোইটি। এখানে যদি আমরা লিখি 1,2 কার্বনে ফ্যাটি অ্যাসিড অ্যাটাচড। ঠিক আছে, লেখা বোঝা যাচ্ছে তো? আমি মুখে বলছি, তোমরা একটু ওটা লিখে নেবে। ঠিক আছে, লেখা বোঝা যাচ্ছে না, এটা আবার রিপিট করি। ফসফোলিপিড লেসিটিন খুব খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে স্টুডেন্টস। এই যে 1 নম্বর কার্বনে R1, এটা কি একটা ফ্যাটি অ্যাসিড। 2 নম্বর কার্বনে R2, এটাও একটা ফ্যাটি অ্যাসিড। আর 3 নম্বর কার্বনে এই গ্রুপটা, এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড মোইটি, এটা যুক্ত আছে। তাহলে এটার নাম কি হবে, ফসফোলিপিড। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলো, 1 নম্বর কার্বন আর 2 নম্বর কার্বন, সরি ওটা 2 না, এই যে 2 নম্বর কার্বন, এই দুটোর সাথে কি ফ্যাটি অ্যাসিড যুক্ত রয়েছে। আর 3 নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিড মোইটি যুক্ত রয়েছে, এইটা। তাহলে তার নাম আমরা কি দিব, নাম দিব ফসফোলিপিড লেসিটিন। ক্লিয়ার? ক্লিয়ার। নেক্সট দেখবো আমরা কোলেস্টেরল। আচ্ছা স্টুডেন্টস, তোমরা কোলেস্টেরল নাম খুব শুনেছো, এর কোলেস্টেরল বেড়ে গেছে, এর কোলেস্টেরল বেড়ে গেছে, কিন্তু কোলেস্টেরল স্ট্রাকচার কি দেখেছো? এই যে দেখো, ফ্যাটস, অয়েলস অ্যান্ড লিপিডসের মধ্যে লিপিডসের স্ট্রাকচার কোলেস্টেরল। এই কোলেস্টেরলের স্ট্রাকচারটা যদি লক্ষ্য করো, দেখো এই যে এইটা হচ্ছে 6 মেম্বার রিং, এইটা হচ্ছে 6 মেম্বার রিং।
এইটা 6 মেম্বার রিং, বাট এইটা 5 মেম্বার রিং। এই ভিতরের মধ্যে পিঙ্ক কালারের যেগুলো রয়েছে, পিঙ্কগুলো হচ্ছে 4 ফিউজড রিং। তোমরা এইভাবে স্ট্রাকচারগুলো আঁকবে আর লিখে নিবে কিন্তু, তাহলে একদম পার্মানেন্ট ব্রেনে সেট হয়ে মনে থেকে যাবে। এইটা পিঙ্ক কালারের স্ট্রাকচারগুলো হচ্ছে 4 ফিউজড রিং। এগুলোর যে পিঙ্ক অংশগুলো হচ্ছে একটা স্টেরয়েড, ঠিক আছে। এই ওইচটা হচ্ছে পোলার অংশ। ওইচ কি? পোলার এন্ড এটা, ঠিক আছে। ক্লিয়ার হলো? স্টেরয়েড, 4 ফিউজড রিং। তাহলে স্ট্রাকচারটা ক্লিয়ার হলো। কোলেস্টেরল। নেক্সট চল স্টুডেন্টস, এবার আমরা দেখব এবার নাইট্রোজেন বেস, নিউক্লিওটাইড, নিউক্লিওসাইডস। Sorry for the disturbance. চলো, সো ফার্স্ট দেখো রয়েছে অ্যাডিনোসিন বা পিউরিন। এটা হচ্ছে নাইট্রোজেনাস বেস। দেখো স্ট্রাকচারটা আমরা যদি লক্ষ্য করি কি পাবো। স্ট্রাকচারটা তুমি যদি কাউন্ট করো দেখবে 1 নম্বর, 3 নম্বর, 7 নম্বর, 9 নম্বর কিভাবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। ধরো বিডি কিছু হয়ে গেল। এই যে 1 নম্বর, 3 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, এগুলোতে নাইট্রোজেন গ্রুপ রয়েছে 1 3 আর 9 নম্বরে। আর দেখো এই যে 6 নম্বর গ্রুপে, এই দেখো 6 নম্বর গ্রুপে রয়েছে অ্যামিনো গ্রুপ। তাহলে এর নাম কি রাখবো? তোমরাই বলবে নাম। এর নাম রাখবো 1 নম্বর, 3 নম্বর আর 9 নম্বর, কত নম্বর? 7 নম্বর। এখানে নাইট্রোজেনাস গ্রুপ রয়েছে আর 6 কি নাম রয়েছে? অ্যামিনো গ্রুপ। তার নাম রেখে দেবো 6 অ্যামিনো পিউরিন, তাই না? ভেরি গুড। নেক্সট অ্যাডিনোসিন, না দাঁড়াও নিচেরটা দেখিনি, ইউরাসিল। পাইরিমিডিনের মধ্যে ইউরাসিল। এটা দেখো একটা অক্সো গ্রুপ যুক্ত রয়েছে, অক্সো। এই দেখো অক্সো গ্রুপ, ঠিক আছে। আর এখানে নাইট্রোজেনাস গ্রুপ যুক্ত রয়েছে NH, আর দুটো হাইড্রক্সি গ্রুপ রয়েছে 2 আর 4 নম্বর পজিশনে। তাহলে দুটো হলে হাইড্রক্সি কি হবে? ডাইহাইড্রক্সি। 2,4 ডাইহাইড্রক্সি পাইরিমিডিন এর নাম হবে। কি ক্লিয়ার? 2,4 ডাইহাইড্রক্সি পাইরিমিডিন ইউরাসিলের সাইন্টিফিক নেম। নেক্সট অ্যাডিনোসিন দেখবো আমরা। এই দেখো অ্যাডিনোসিন, সাইন যখনই দেখবো যে নামের আগে সাইন আছে তার মানে বুঝে যাব নিউক্লিওসাইড অ্যাডিনাইন বন্ড সুগারের সাথে বানিয়েছে। কে বানিয়েছে? নিউক্লিওসাইড। দেখো নাম দিয়েছে নিউক্লিওসাইড, সুগারের সাথে বন্ড বানিয়ে নিয়েছে অ্যাডিনোসিন, ঠিক আছে। অ্যাডিনাইন বন্ড বানিয়েছে অ্যাডিনোসাইড, ঠিক আছে। দেখো স্ট্রাকচারটা দেখো, এটা হচ্ছে রাইবোজ সুগার। এই যে এটা রাইবোজ সুগার, এই যে অ্যাডিনাইন রাইবোজ সুগারের সাথে বন্ড বানিয়েছে, কথা মিলছে, অ্যাডিনাইন বন্ড করেছে, তাই জন্য এর নাম হয়েছে অ্যাডিনোসাইড।
তাহলে ইউরাসিল যদি রাইবোজ সুগারের সাথে বন্ড করে তার নাম আইএনই যুক্ত আছে ইউরাডিন। এইভাবে মনে রাখবে তোমরা, একদম পার্মানেন্ট মনে থেকে যাবে, কোনো স্ট্রাকচার কিছু ভুল হবে না। এটা কি রাইবোজ সুগার, ইউরাসিল বন্ড করেছে কার সাথে? রাইবোজ সুগারের সাথে। সুগারের সাথে যখনই বন্ড করবে তাহলে সাইন আইএনই যুক্ত লাগাবে। ইউরাডাইন, অ্যাডিনোসাইন, অ্যাডিনাইনের সাথে বন্ড করলে অ্যাডিনোসাইন, ইউরাসিলের সাথে বন্ড করলে ইউরাডাইন। ঠিক আছে, ভেরি গুড। স্টুডেন্ট, এই যে অ্যাডিনোসিনের ক্ষেত্রে তোমরা এই OH গ্রুপ দেখছো, এখানে যদি অক্সিজেনকে হটিয়ে দিই না তাহলে নাম কি হয়ে যাবে বলো তো? অক্সিজেন হটালে ওর নাম হবে ডিহাইড্রক্সি অ্যাডিনোসাইন। ক্লিয়ার? একদম কোনো ডাউট নেই। নেক্সট আমরা পড়বো নিউক্লিওটাইড অ্যাডিনাইলিক অ্যাসিড। নিউক্লিওটাইড তোমাদের কাছে কোশ্চেন করবো, পড়িয়েছিলাম নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত? ভেরি গুড। নাইট্রোজেনাস বেস, N2 বেস প্লাস সুগার প্লাস ফসফেট গ্রুপ, তাই না? প্লাস P2। দেখো মিলিয়ে নিয়ে এক এক করে তাই নিয়ে গঠিত হয়েছে কিনা। বলেছিলাম না আমি স্ট্রাকচার দেখাবো। এই যে এটা হচ্ছে রাইবোজ সুগার, এই দেখো অ্যাডিনাইন বেস, নাইট্রোজেনাস বেস আর ফসফেট গ্রুপ, এই দেখো ফসফেট গ্রুপ। হলো? দেখো এই যে রাইবোজ সুগার ফসফেট গ্রুপের সাথে যে বন্ডটা করে নাম কি বলেছিলাম? এস্টার বন্ড। মনে পড়ছে? এস্টার বন্ড। আর এই যে N2 বেস, নাইট্রোজেনাস বেস সুগার রাইবোজ সুগারের সাথে যে বন্ড করবে তার নাম দিয়েছিলাম গ্লাইকোসিডিক বন্ড। গ্লাইকোসিডিক বন্ড। এবার এই যে এটা বললাম ফসফোএস্টার বন্ড। এরকম ভাবে যদি আরেকটা ফসফেট গ্রুপ যুক্ত হয় তাহলে তার নাম হলো ডাইফসফেট বন্ড। ক্লিয়ার? ডাইফসফেট বন্ড। ভেরি গুড। এখান থেকে এই বন্ড দুটোর কথা মাথায় রাখবে, একদম খুব খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে চেক করে নেবে। যখন পড়েছিলাম বন্ডের কথা বলেছিলাম দেখাবো, এই যে আশা করি কোনো রকম কোনো ডাউট নেই। তোমরা এভাবে স্ট্রাকচারগুলো বারবার লিখে প্র্যাকটিস করবে, দেখবে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট। নেক্সট আমরা এনজাইম সম্পর্কে পড়বো। তো স্টুডেন্টস এক মিনিট, এনজাইম সম্পর্কে পড়ার আগে আমি একটা স্লাইড অ্যাড করে নিতে চাই। দেখো তোমরা নাম শুনেছো, ও সরি, এর নাম তোমরা শুনেছো, কোথায় কোথায় শুনেছো? কেমিস্ট্রিতে শুনেছো, বায়োতে শুনেছো। এ কি করে? রেট অফ রিয়াকশন ROR এটাকে ইনক্রিজ করে। এ নিজে ইনভলভ হয়, ইনভলভমেন্ট করে রেট অফ রিয়াকশনকে ইনক্রিজ করে। কেমিস্ট্রিতে এটাকে বলে ক্যাটালিস্ট আর বায়োলজিতে এটাকে বলে এনজাইম। তাহলে এনজাইমটা কি? একটা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। কি বলবো? হোয়াট ইজ এনজাইম? দিস ইজ এ বায়োলজিক্যাল ক্যাটালিস্ট। চলো এবার আমরা দেখে নিই কি বলছে। Almost all enzymes are proteins except ribozyme, which is nucleic acid. Very very important. শুধুমাত্র রাইবোজাইম এটা হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, বাকি সমস্ত প্রোটিন হচ্ছে এনজাইম। ঠিক আছে, ক্লিয়ার? এবার দ্য গ্লোবুলার টার্সারি স্ট্রাকচার এনেবলস প্রোটিন টু ফাংশন অ্যাজ এনজাইম। এর স্ট্রাকচারটাকে আমি গ্লোবুলার টার্সারি স্ট্রাকচার। এনজাইমের ক্ষেত্রে একটা অ্যাক্টিভেটেড সাইট থাকে। An activated site of enzyme is a pocket which substrate fits different between enzymes catalyst and inorganic catalyst.
এই যে এরকম ভাবে থাকে, এটা পকেটের মতো অংশ থাকে, এরকম এরকম খাঁজ খাঁজ অংশ থাকে যেখানে এসে ফিট হতে পারে। ছবিতে দেখাবো, চিন্তার কোনো কারণ নেই। ইনঅর্গানিক ক্যাটালিস্ট ওয়ার্ক এফিসিয়েন্টলি অ্যাজ হাই টেম্পারেচার and high pressure while enzyme get damage high temperature। খুব খুব গুরুত্বপূর্ণ, ইনঅর্গানিক ক্যাটালিস্ট আর এনজাইমের মধ্যে পার্থক্য। ইনঅর্গানিক ক্যাটালিস্ট হাই প্রেসার হাই টেম্পারেচারে ওয়ার্ক করতে পারে, কাজ করতে পারে, কিন্তু এনজাইম ড্যামেজ হয়ে যায়। ঠিক আছে। কার্বনিক অ্যানহাইড্রাইজড গ্রুপ ফাউন্ড ইন আরবিসিয়ান প্লাজমা accelerates below reaction 10 million times। এটা রিয়াকশন দেওয়া আছে CO2 প্লাস H2O, H2CO কার্বনিক অ্যাসিড, একটু দেখে নাও। এখানে আমরা পড়বো মেকানিজম অফ এনজাইম অ্যাকশন, কি করে এনজাইম কাজ করে। সো ফার্স্টে এনজাইম ব্রিংস কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জেস ইন সাবস্ট্রেটের মধ্যে কেমিক্যালি ফিজিক্যালি চেঞ্জ নিয়ে আসে। তারপর একটা ট্রানজিশন স্টেটের মধ্যে আসে, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়, এই যে ইএস কমপ্লেক্স, এটা ট্রানজিশন স্টেটের মধ্যে আসে। ইন বোথ এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক, এগুলো কেমিস্ট্রিতে পড়বে, এক্সোথার্মিক কি, হিট রিলিজিং, এন্ডোথার্মিক কি। ঠিক আছে। সাবস্ট্রেট হ্যাজ টু go through a much higher energy state or transition state, means substrate needs to be activated by energy called activation energy। activation energy দরকার পড়বে এখানটায়। এই যে এনার্জি, activation energy is needed both endothermic and exothermic process reaction। role of enzyme in reaction is to decrease activation energy। এখানে এনজাইমটা কি করবে, রোলটা কাজ কি হবে, activation এনার্জিটাকে ডিক্রিজ করা এর কাজ হবে, এনজাইমের কাজ হবে। ঠিক আছে। রিয়াকশন ই প্লাস এস মানে এনজাইম প্লাস সাবস্ট্রেট, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, ইপি ই প্লাস পি, এনজাইম প্লাস ফসফেট। ক্লিয়ার? চলো নেক্সট। এনজাইম এর অ্যাকশন বোঝানোর জন্য একটা সাইকেল রয়েছে, যাকে আমরা বলবো ক্যাটালিটিক সাইকেল। এখানে কি হয়, ফার্স্ট দ্য সাবস্ট্রেট বাইন্ড টু দ্য অ্যাক্টিভ সাইট অফ দ্য এনজাইম। এনজাইমের সাইড রয়েছে, অ্যাক্টিভ সাইট, এই দেখো এই জায়গাটা অ্যাক্টিভ সাইট। এখানে কি হবে, সাবস্ট্রেট বাইন্ড করবে, এই যে সাবস্ট্রেট, এটা এসে বাইন্ড করলো এই জায়গাতে। ক্লিয়ার? নেক্সট, এনজাইম আফটার ইট শেপ অ্যান্ড ফিট মোর টাইটলি অ্যারাউন্ড দ্য সাবস্ট্রেট। এখানে ফিট হবে, একদম টাইটলি ফিট হবে একদম। নেক্সট কি হবে, enzyme breaks the chemical bonds of the substrate for the enzyme releases the product of the reactions। এবার কি হবে, কেমিক্যালি বন্ড ব্রেক হবে এবং প্রোডাক্টটাকে রিলিজ করে দেবে, এই দেখো রিলিজ করেছে। তারপর কি হবে, দ্য ফ্রি এনজাইম ইজ রেডি টু বাইন্ড অ্যানাদার মলিকুল অফ দ্য সাবস্ট্রেট, আবার রেডি হয়ে গেল অন্য মলিকুলের সাথে বাইন্ড করার জন্য। ক্লিয়ার? এইটা হচ্ছে ক্যাটালিটিক সাইকেল। নেক্সট আমরা বলবো ফ্যাক্টর অ্যাফেক্টিং এনজাইম। তো কি কি ফ্যাক্টর অ্যাফেক্ট করে, এক নম্বর হচ্ছে টেম্পারেচার অ্যান্ড পিএইচ, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, বাইন্ডিং অ্যান্ড স্পেসিফিক কেমিক্যালস। তারপর টেম্পারেচার অ্যান্ড পিএইচ। দেখো, ইচ এনজাইম শো ইটস হাইয়েস্ট অ্যাক্টিভিটি অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার অ্যান্ড পিএইচ, যেটাকে বলবো আমরা অপটিমাম টেম্পারেচার অ্যান্ড পিএইচ। এই যে অপটিমাম, এই কথাটা আমরা মাথায় রাখবো। দেখো, টেম্পারেচার আর পিএইচ এর গ্রাফ দেওয়া হয়েছে। অপটিমাম টেম্পারেচার দেখো দেখো ইনক্রিজ করছে, পিএইচ ইনক্রিজ করছে, এনজাইমেটিক অ্যাক্টিভিটি ইনক্রিজ হচ্ছে, একটা জায়গা আসলো, এই জায়গাটা হচ্ছে অপটিমাম। তারপর আর ইনক্রিজ করলো না, এরপর ডিক্রিজ হতে থাকলো। এইটা হচ্ছে একটা অপটিমাম ভ্যালু। টেম্পারেচার ক্ষেত্রেও তাই, দেখো ইনক্রিজ করছে, দিয়ে একটা জায়গায় এসে অপটিমাম হয়ে গেল, এটার নাম দেবো আমরা অপটিমাম। কি ক্লিয়ার? ভেরি গুড। লো টেম্পারেচার প্রিজার্ভ এনজাইমস ইন এ temporarily inactive site। High temperature destroys enzymatic activity because proteins are denatured by heat। Obviously প্রোটিন যেমন ডিন্যাচুরেটেড হয়ে যায়, সেরকম এনজাইম প্রোটিনের মতো
ডিন্যাচুরেট হয়ে যায় বেশি হিটে। ক্লিয়ার? এবার দেখো একটা গ্রাফ রয়েছে, ভেলোসিটি অফ রিয়াকশন আর সাবস্ট্রেটের সাথে এই গ্রাফ রয়েছে। আমরা যত এই গ্রাফের মধ্যে দেখো যত আমরা এনজাইম অ্যাড করব তত ভেলোসিটি বাড়বে। দেখো ভেলোসিটি বাড়ছে 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 বাড়ছে, কিন্তু একটা এনজাইমের তো একটা লিমিট রয়েছে, তাই না? একটা লিমিটেড পথে এনজাইম শেষ হয়ে যাবে। এই জায়গাটা দেখো একদম অপটিমাল চলে এসেছে, তারপর একটা নিউট্রাল, আর বাড়ছে না, তারপর আর গ্রাফ ইনক্রিজ হচ্ছে না, একটা জায়গায় এসে থেমে গেছে। এটা হচ্ছে ভি ম্যাক্স, সর্বোচ্চ ভেলোসিটি। এর হাফ হচ্ছে ভি ম্যাক্স বাই 2, ভিএম বাই 2। এই যে ভি ম্যাক্স বাই 2, এইটাই ভি ম্যাক্স বাই 2 যদি আমরা গ্রাফে প্লট করি, যেই জায়গাটা পাবো সেই জায়গাটা কে এম এর ভ্যালু পাবো। তাহলে এইখান থেকে আমরা ডেফিনেশন করতে পারবো কে এম, এটা হচ্ছে ভি ম্যাক্স বাই 2, তাই না? ভেরি গুড। এইটা হচ্ছে একটা মাইকেলিস কনস্ট্যান্ট। দেখো Km is substrate concentration at which enzyme velocity of the half of Vmax, Vmax এর half। ক্লিয়ার? গ্রাফটা খুব ইম্পর্টেন্ট গ্রাফ। Vmax is the maximum velocity of the reaction given concentration of enzyme। ঠিক আছে, ভেরি গুড। দেখো আমরা যে গ্রাফটা দেখলাম এখানে লেখা আছে কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট, উইথ দ্য ইনক্রিজ অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দ্য ভেলোসিটি অফ দ্য এনজাইমেটিক রিয়াকশন রাইজেস দ্য ফার্স্ট। এরকম ভাবে বাড়লো ফার্স্টে। দ্য রিয়াকশন আলটিমেটলি রিচেস দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি ভি ম্যাক্স। ক্লিয়ার? এই যে ভি ম্যাক্স আসলো, ভি ম্যাক্স আসলো, হুইচ ইজ নট এক্সিস্ট বাই ফার্দার লাইস ইন কনসেন্ট্রেশন অফ সাবস্ট্রেট। তারপরে আর সাবস্ট্রেট বাড়ালে রিয়াকশন ইনক্রিজ হচ্ছে না। কেন? কারণ এনজাইমের তো একটা লিমিট আছে, তাই না? সর্বোচ্চ স্যাচুরেশন চলে এসেছে, ওর কিভাবে কাজ করবে। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা পড়বো ইনহিবিটার। ইনহিবিটার বোঝাতে তোমাদের আমি একটা স্লাইড নিয়ে নেব। দেখো এনজাইম এর ইনহিবিশন, এর যদি আমরা ইনহিবিশন দেখি তাহলে তিন ভাবে হবে। আমরা একটা দেখবো কম্পিটিটিভ, একটা আমরা দেখবো নন কম্পিটিটিভ, তোমরা এটা লিখে নেবে নন কম্পিটিটিভ, আর একটা দেখবো এন্ড প্রোডাক্ট। কম্পিটিটিভে কি হবে, এটা এনজাইম যখন কাজ করবে সেখানে ইনহিবিটর এসে বাইন্ড করতে পারবে না, ওকে, ফলে একটা কম্পিটিশনের মতো দেখা যাবে, তাই না? নন কম্পিটিটিভে কি হবে, ইনহিবিটর এসে বাইন্ড করে যাবে, ফলে এনজাইমেটিক অ্যাক্টিভিটি ওখানে বন্ধ হয়ে যাবে। যেটা লাস্ট বাকি থাকবে সেটা হচ্ছে এন্ড প্রোডাক্ট। এই ব্যাপারটা তিনটে ব্যাপার, কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ, এন্ড প্রোডাক্ট। এখানে এবার ল্যাঙ্গুয়েজে লেখা আছে, দেখো কম্পিটিটিভ ইনহিবিটর competes with the competition করবে, competes with substrate for substrate bonding site of the enzyme. The substrate cannot bind at the result, the enzyme action declines। তাহলে এটাকে নন কম্পিটিটিভ না, হ্যাঁ এটা কম্পিটিটিভ গেল। এবার উদাহরণ দেখো, ইনহিবিশন অফ সাকসিনাইক ডিহাইড্রোজেনেজ বাই মেলোনেট, খুব ইম্পর্টেন্ট, ক্লোজলি রিজেম্বলস দ্য সাবস্ট্রেট সাকসিনাইট ইন স্ট্রাকচার। এটা হচ্ছে একটা কম্পিটিটিভ ইনহিবিটর। Such competitive inhibitors are often used in control bacterial pathogen. Penicillin, for an example, is a competitive inhibitor that blocks activate site of enzyme. Competition হবে, activation যে activate site হয়, active site enzyme এর, সেখানটা এসে ইনহিবিটর এসে ব্লক করে দেয়। তাহলে তিনটা জিনিস মাথায় রাখবো, কম্পিটিটিভ ইনহিবিশনে ইনহিবিটর ব্লক করে দেবে, ইনহিবিটর বাইন্ড করতে পারবে না, অ্যাক্টিভ সাইটকে ব্লক করে দেবে, এটা হচ্ছে কম্পিটিটিভ। আর নন কম্পিটিটিভে বাইন্ড করতে পারবে, ঠিক আছে, কোনো কম্পিটিশন হবে না ওখানে, ঠিক আছে। আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে এন্ড প্রোডাক্ট। এই এক্সাম্পলগুলো একটু তোমরা দেখে নেবে এখান থেকে। নেক্সট খুব গুরুত্বপূর্ণ জিনিস আর খুব সোজা জিনিস,
আমরা যে এনজাইমকে ক্লাসিফিকেশন করব, ক ভাগে ক্লাসিফিকেশন করব? 6টা ক্লাসে ক্লাসিফিকেশন করব। তার 4 থেকে 13 সাব ক্লাস রয়েছে, সেগুলো তোমার পড়ার দরকার নেই। 6টা ক্লাস, তার জন্য একটা টিক রয়েছে ওটি হিল, এটা আমরা মনে রাখবো। দেখো জাস্ট সবগুলো ক্লাস আর ক্লাসের এক্সাম্পলগুলো খুব গুরুত্বপূর্ণ। ওটি, ও টি হিল। ও ফর oxoreductase বা হাইড্রোজেনেজ এনজাইম দ্যাট উইচ ক্যাটালাইজ অক্সিডেশন আর রিডাকশন দুটো বিটুইন টু সাবস্ট্রেট এস অ্যান্ড এস ড্যাশ। একটাকে অক্সিডাইজড করবে, একটাকে রিডিউস করবে, অক্সিডেশন রিডাকশন দুটোই হবে। ক্লিয়ার? ভেরি গুড। আর একটা হচ্ছে ট্রান্সফারেজ এনজাইমস ক্যাটালাইজিং এ ট্রান্সফার অফ এ গ্রুপ, একটা গ্রুপ ট্রান্সফার করবে। দেখো এসজি প্লাস এস ড্যাশ, এখানে এস এর সাথে গ্রুপ ছিল, এস ড্যাশ এর সাথে গ্রুপ চলে গেল। ঠিক আছে। নেক্সট হাইড্রোলাইজ, ওটি হিল, এইচ ফর হাইড্রোলাইজ এনজাইমস ক্যাটালাইজিং হাইড্রোলাইসিস অফ এস্টার, ইথার, পেপটাইড আর গ্লাইকোসাইডিক, সিসি, সি হ্যালাইড, পিএন বন্ড, এগুলো বন্ডগুলো এগুলো হাইড্রোলাইসিস করবে। ঠিক আছে, এর নাম হচ্ছে হাইড্রোলাইজ ফর হাইড্রোলাইজ। আই ফর আইসোমারেজ, এটা কি করবে? ইনক্লুডিং অল এনজাইমেটিক ক্যাটালাইজিং ইন্টারকনভার্সন অফ অপটিক্যাল অ্যান্ড জিওমেট্রিক্যাল অর পজিশনাল আইসোমার, ইন্টারকনভার্সন করবে নিজেদের মধ্যে, পজিশনাল আইসোমার মধ্যে। ঠিক আছে। নেক্সট এল ফর লাইগেজ। লাইগেজ কি করবে? লিঙ্কিং করবে, জুড়বে দুটো টুগেদার, দুটো কম্পাউন্ডসকে পরস্পরের সাথে যুক্ত করবে, লাইগেজ। ঠিক আছে। নেক্সট আমরা বলবো লাইজ। লাইজ কি করবে? এনজাইম দ্যাট ক্যাটালাইজ রিমুভাল অফ গ্রুপ আয়ন সাবস্ট্রেট বাই মেকানিজম আদার দেন হাইড্রোলাইজ লিভিং ডবল বন্ড। ডবল বন্ডকে হটিয়ে সিঙ্গেল ডবল বন্ডকে আলাদা করে হটিয়ে দেবে। এক মিনিট। Enzyme that catalyze removal of group from substrate by mechanism other than hydrolyze leaving double bond কে আলাদা করে হটিয়ে দেবে, দিয়ে ডবল বন্ড একটা প্রোডাক্ট তৈরি হবে ডবল বন্ডের। ঠিক আছে, ক্লিয়ার? লাস্ট খুব গুরুত্বপূর্ণ এটা। Enzymes are composed of several polypeptide chains. However, there are a number of cases which non-protein constituents called cofactors are bound of the enzymes to make enzyme catalytic activity. Catalytic activity is lost when the cofactor is removed from the enzyme. এগুলো হচ্ছে সবকিছু এনজাইমের প্রপার্টিজ। The protein of the enzyme is called apoenzyme. 3 kinds of cofactors: prosthetic group, coenzyme and metalliance. দেখো এবার যেগুলো বললাম সবগুলো তোমরা বুঝতে পারবে এই ছকের মাধ্যমে। এই যে এনজাইমসকে যদি ক্লাসিফিকেশন করি দু ভাগে আমরা দেখব। একটা হচ্ছে প্রোটিন পার্ট সিম্পল, আর এটা হচ্ছে নন প্রোটিন পার্ট কমপ্লেক্স। তাহলে প্রোটিন পার্টটাকে আমরা বলবো সিম্পল এনজাইম, আর কমপ্লেক্স এনজাইমকে বলবো নন প্রোটিন পার্ট, হলো এনজাইম। ঠিক আছে, হলো এনজাইম দুভাবে পেলাম আমরা, সিম্পল এনজাইম, হলো এনজাইম। নেক্সট যেটা কমপ্লেক্স পার্ট, এটা হচ্ছে সিম্পল পার্ট, এটা হচ্ছে কমপ্লেক্স পার্ট। কমপ্লেক্স পার্টকে যদি আমরা ফার্দার ক্লাসিফাই করি আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে প্রোটিন পার্ট, একটা হচ্ছে নন প্রোটিন পার্ট। প্রোটিন পার্টের নাম দেব অ্যাপোএনজাইম, আর নন প্রোটিন পার্টের নাম দেব কোফ্যাক্টর। দেখো এইভাবে মনে রাখবে তোমরা। তাহলে এনজাইমকে ভাগ করলে দুটো পেলাম, একটা সিম্পল এনজাইম, এটা হচ্ছে কমপ্লেক্স এনজাইম। কমপ্লেক্স এনজাইম এর ভাগ আমরা পড়বো, যার নাম হলো এনজাইম। হলো বা দুভাগে, একটা হচ্ছে অ্যাপো, এটা হচ্ছে কোফ্যাক্টর।
অ্যাপোটা হচ্ছে প্রোটিন পার্ট, এর মধ্যে পি আছে আর পি এর মধ্যে প্রোটিন পার্ট আছে, আর কোফ্যাক্টরের মধ্যে কোনো পি নাই, তার মানে এটা নন প্রোটিন পার্ট, এইভাবে মনে রাখবে। এবার নন প্রোটিন পার্ট আমরা 3 ভাগে পাবো, 3 ভাগে, 3। একটা হচ্ছে কোএনজাইম, এটা হচ্ছে মেটাল আয়ন, এটা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ। কোএনজাইম, মেটাল আয়ন, প্রস্থেটিক গ্রুপ। কোএনজাইমটা হচ্ছে একটা হচ্ছে অর্গানিক, এই যে প্রস্থেটিক গ্রুপ এটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, কিন্তু মেটাল আয়নটা হচ্ছে ইনঅর্গানিক। আমি গ্রিন কালার করে দিচ্ছি ইনঅর্গানিককে, মেটাল আয়ন হচ্ছে ইনঅর্গানিক। এবার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এর এক্সাম্পলগুলো করতে হবে তোমাদের। দেখো দেওয়া আছে কোএনজাইম মানে অর্গানিক কম্পাউন্ডের এক্সাম্পল এনএডি আর এনএডিপি, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এনএডি নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড, আর এনএডিপি নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এনএডিপি। এই দুটো হচ্ছে উদাহরণ। মেটাল আয়ন্সের উদাহরণ হচ্ছে জিঙ্ক। আর আরেকটা অর্গানিক গ্রুপ প্রস্থেটিক গ্রুপের উদাহরণ হিম, ক্যাটালেজ, পারঅক্সিডেজ, এই 3টা উদাহরণ। এখানে দুটো এনএডি এনএডিপি, মেটাল আয়ন হচ্ছে জিঙ্ক, আর এর ক্ষেত্রে উদাহরণ হিম, ক্যাটালেজ, পারঅক্সিডেজ। ব্যাস, চ্যাপ্টার ফিনিশ। কি মজা আসলো তো? নেক্সট পার্টে যত পিওয়াইকিউ আছে, যত ইম্পর্টেন্ট কোশ্চেন আছে নিট, 10 পাস প্লাস ক্লাস একাদশ শ্রেণী সেমিস্টার 1-এ আসার মতো সবগুলো প্র্যাকটিস করাচ্ছে, খুব শীঘ্রই আসছে। দেখা হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল এন্ড।